এর আলোচনা প্রথমে বিষয়টা বলবো। আপনারা জানেন বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, তো কিছুদিন আগে গত বছর একটা গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান, অনেক জনগণ সেখানে অংশগ্রহণ করছে, ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, নতুন গভর্নমেন্ট আসছে, মানুষ অনেক আশাবাদী। আমরা আগের আলোচনা যে বলে গেছেন অনেক আশাবাদী ছিল যে অনেক কিছু আমরা পাবো, আমরা অনেক কিছু পাবো, আমাদের অনেক কিছু পাওয়ার আছে। অনেক মানুষ জীবন দিছে, হাজার হাজার মানুষ জীবন দিয়ে দিছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠানে গেছিলাম কয়েকদিন আগে, সেখানে 24-এর গণ অভ্যুত্থানের যারা শহীদের পিতামাতা তাদের একটা অনুষ্ঠান ছিল। অনেক শহীদের পিতামাতা আসছিল, অনেক ছেলে আসছিল, গার্ডিয়ান আসছিল, অনেক অভিভাবক আসছিল, ওনারা কথা বলতেছিলেন। তো প্রত্যেকে মাইক দেওয়া ছিল যে আপনার সন্তান 24-এর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, আপনি কি বলেন, কেন শহীদ হয়েছে সে? তো বাবা অনেকক্ষণ কান্নাকাটি করলো, বলে আমার ছেলে শহীদ হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমার ছেলে শহীদ হয়েছে, ঘর থেকে বের হওয়ার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহ পাক ওনার কাছে দোয়া করছে, বের হওয়ার সময় বলতেছে যে আল্লাহ পাক আমাকে আল্লাহ পাক শহীদ দান করুন, বাংলাদেশে ইসলাম কায়েম হয়। শত শত ছেলে এরকম করে শহীদ হয়েছে, অভিভাবকরা বলতেছে, এটা আমার মুখের কোনো কথা না, তারা শহীদ হয়েছে ইসলাম কায়েমের জন্য। নামাজ কালাম পড়ে তাহাজ্জুদ পড়ে বাপ মার কাছে দোয়া করে বেরোইছে। এরপরে অনেক মানুষ শহীদ হয়ে গেছে, আপনারা দেখছেন, মারা গেছে অনেক 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 ঘটনা, অনেক কথাবার্তা। কিন্তু তারপরে এই যে একটা গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান হয়ে হয়তো আগের গভর্নমেন্টের পতন হয়ে গেল, কিন্তু এরপরে জনগণের যেটা চাওয়ার সেটার কিন্তু হইল না। দেখা গেল যে এমন একটা হঠাৎ করে একটা জিনিস বসে গেল, বসে গিয়ে তাদের যে স্বার্থ সেরকম হয়ে যায়। এটা কিন্তু একটা খুবই আফসোসের বিষয়। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, আমাদের দেশে যদি আপনি তরুণ সমাজকে দেখেন, আমাদের ওরা বলছে জেনারেশন জেড। এই যে যে আন্দোলন হলো, আন্দোলনটা করছে কারা? জেনারেশন জেড। আমরা হলাম মিলেনিয়াম জেনারেশন তাদের ভাষায়, আর জেনারেশন জেড কারা? ছাত্ররা। তাদের বয়স 1997 সাল থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে জেনারেশন জেড। তারা বলতে জেন জি তাদের ভাষায়, আমি তাদের ভাষা, আমরা এটা বলি না, আমরা বলতেছি যে তরুণ যুবক তারা। তো তারা এই জেনারেশন জেড করছে, বাংলাদেশের গভর্নমেন্ট পতন হয়ে গেছে, হঠাৎ করে কোত্থেকে আসলো? বিভিন্ন এনজিও সদস্যরা সেখানে ক্ষমতায় বসে গেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ঠিক আছে, নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশ কি? বাংলাদেশ না, কিন্তু আপনি দেখেন বাংলাদেশের কিছুদিন আগে শ্রীলঙ্কাও তরুণরা আন্দোলন করলো, ঠিক না? আবার কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে হলো, তারপরে নেপালে হলো, অর্থাৎ একটা ঢেউ খেলতেছে, তরুণদের একটা ঢেউ। এই যে তরুণদের যে ঢেউ হচ্ছে, বিভিন্ন দেশে পট পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন একটা গভর্নমেন্ট চলে আসতেছে। কিন্তু যারা এই কষ্টগুলো করতেছে, অবশ্যই কষ্টের বিষয়, অনেক মানুষ মারা যায়, কিন্তু তারা যেটা চায় সেটা কি হয়? তারা যেটা চায় সেটা হয় না, হয়ে যায় আর একটা জিনিস। এখানে একটা ব্যর্থতা মুসলমানদের জন্য বা সবার জন্য, যে মুসলমানরা ওই রান্না বান্না করে কিন্তু শেষের ভাতটা খাইতে পারে না, ভাত আর একজন খেয়ে নিয়ে যায়, ওই দুধের স্বর্গ যেমন নিয়ে যায় না, ওরকম। তো এই বিষয়টার জন্য আফসোস যে মুসলমানরা কেন এই জায়গাটা পারে না, সব জায়গা পারে। এটা যদি আমরা হিসাব করি, মুসলমান তো সুন্নি। আপনি দেখেন ইরানে 1999 সালে ইরানের বিপ্লব হয়েছিল, কিন্তু আগে কিন্তু এরকম একটা সেকুলার একটা গভর্নমেন্ট ছিল, সেটা পতন হয়ে গেছে, ইরান সরকার আসছে, শিয়ারা আসছে। ইরান আসলো, কিন্তু তারা কিন্তু তাদের ওই ক্ষমতাটা ছিল কিভাবে গভর্নমেন্ট ক্ষমতা নিতে হয়, তারা আর পশ্চিমাদের কাছে দেয় নাই, তারা ওরা নিয়ে নিছে, শিয়ারা নিয়ে নিছে। এখন পর্যন্ত ইরানরা কিন্তু ওই শিয়ারা ক্ষমতায়। একইভাবে আফগানিস্তানেও দীর্ঘ সময় যুদ্ধ হয়েছে, ওখানেও তরুণরা করছে, এটা সশস্ত্র, এরপরে নিজেদের মধ্যে ওখানেও আফগানিস্তান দেখেন ইসলামিক আমিরাত গঠন করে ফেলাইছে এখন। হ্যাঁ, এখানে অর্থাৎ ক্ষমতাটা এখানে তারা বুঝতে পারছে যে এইভাবে করে ক্ষমতাটা নিতে হয় বা জিনিসটা করতে হয়। কিন্তু আমাদের তরুণ সমাজ এই জিনিসটা আসলে একটু কম বুঝতেছে বা বুঝতে পারতেছে না। এই জিনিসটা তরুণদের মধ্যে বুঝানো দরকার। দেখেন আপনি একটা জিনিস দেখেন, এই কালচারটা কিন্তু মুসলমানদের। এই যে তরুণ, আমি এখানে সব বয়সী আছি, আমি তাও তরুণদের উদ্দেশ্য করে কথাটা বলতেছি, যেহেতু 24-এর গণঅভ্যুত্থানে তারা বলে যে জেনারেশন জেড সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, সেই অর্থে আমি কথাটা বলতেছি।
আমরা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কয়েক সপ্তাহ আগে একটা ঘটনা বলতেছিলেন, যুদ্ধের জিহাদের ময়দানে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কাছে সময় যে আবু জেহেলকে হত্যা করতে হবে। তো দুজন তরুণ সাহাবী আসলেন, মানে কিশোর সাহাবী, উনার বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া কোথায়, আবু জেহেল কোথায়? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা মানে আপনারা কি করবেন, আবু জেহেল তো অনেক বড় পালোয়ান। বলেন না, আমরা আমাদের মায়ের সাথে আমরা চুক্তি করছি। তারা ছো মেরে গিয়ে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই একই জিনিস যদি আপনি দেখেন, এই যে আমাদের ভারতবর্ষ মুসলমানরা বিজয় করছে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ, উনার বয়স কত ছিল যখন উনি বিজয় করছেন? 16-17। তার মানে এই যে প্রজন্মটা মুসলমানদের আগে কিন্তু এই প্রজন্মটা বিভিন্ন যুদ্ধ জিহাদের সামনে থাকতো। তাদের ভাষা তারা বলে স্ট্রাইকিং ফোর্স, স্ট্রাইক করে। এখন মুসলমানরা এই জিনিসটা এখন দেখেন, হ্যাঁ মুসলমানদের এই তরুণ প্রজন্ম সব জায়গায় সব ঘটনা ঘটাই দিচ্ছে, কিন্তু শেষের জিনিসটা মুসলমানরা করতে পারে না, ওটা আরেকজন এসে নিয়ে যায়। বিষয়টা ক্লিয়ার না আপনাদের কাছে? আচ্ছা, এখন তো যারা এগুলো ঘটায় এরা আসলে বাংলাদেশে একমাত্রই ঘটায় না, এটা কিন্তু তারা বিভিন্ন দেশেই ঘটায়। হ্যাঁ, শ্রীলঙ্কায় ঘটাচ্ছে, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়াতে, তারপরে এখন কয়েকদিন আগে নেপালে করলো, বিভিন্ন দেশে তারা করে। এটা তার মানে তাদের একটা কার্যক্রম। এখন কারা করতে পারে? যারা সাম্রাজ্যবাদী, যারা বিশ্ব সুপার পাওয়ার দাবি করে, যারা চায় যে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করতে। আপনারা জানেন কিনা জানি না, এটা কিন্তু ইতিহাস পড়বেন, একসময় মুসলমানরা কিন্তু প্রায় 1200 বছর পৃথিবীর সুপার পাওয়ার ছিল। মুসলমানরা কিন্তু আপনি যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সময় থেকে চিন্তা করেন, মুসলমানরা সুপার পাওয়ার ছিল কত বছর? 1200 বছর। আর ইহুদি নাসারারা কত বছর? 100 বা 200 বছর তারা দাবি করে আর কি। তাও তো খুব বেশি তারা ক্ষমতাবান হয়েছে তা বলবো না, কিন্তু তারা 100 বা 200। এখন এই সুপার পাওয়ার থাকতে গিয়ে তাদেরকে তো অনেক কিছুই দেখতে হয়, ঠিক না? তাদের অনেক কিছু নিয়ন্ত্রণে নিতে হয়। এখন তারা বাংলাদেশের দিকেও তাদের চোখ আছে, এটা তো আমরা ছোটকাল থেকেই শুনছি না? এখন কিভাবে চোখ, এই জিনিসটা একটা বিষয়। তবে একটা মানুষ কিন্তু একটা কথা বলে, আমাদের প্রজন্ম বলে, ভাই আমেরিকা তো অনেক বড় দেশ, বাংলাদেশ নিয়ে তাদের কি আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ নিয়ে তাদের কি ইন্টারেস্ট, এটা কিন্তু বলে অনেক। কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের অনেক ইন্টারেস্ট। প্রথমত হচ্ছে বাংলাদেশ মুসলমান দেশ, দ্বিতীয়ত হলো ওদের মুসলমান দেশের সয় সম্পদ দরকার। ওরা বিভিন্ন দেশে, ইউক্রেনে মানে ইরাকে গেছে, আফগানিস্তানে গেছে, সব দেশে যাচ্ছে, গিয়ে ওদের সম্পদগুলো লুণ্ঠন করে, মুসলমানদেরকে উঠতে দেয় না, আর মুসলমানদের সম্পদ লুণ্ঠন করে। তবে বাংলাদেশের ক্ষেত্রে তাদের আরো কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, যদি ক্লিয়ার না শুনতে পান তাহলে বলবেন। বাংলাদেশের ক্ষেত্রে তাদের আরো কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, আরো কিছু তাদের টার্গেট আছে। বিশেষ করে আমেরিকার এখনের যেই অবস্থা, আমেরিকার সাম্রাজ্যবাদের জন্য, তাদের সাম্রাজ্যবাদের জন্য সবচেয়ে বড় থ্রেটকে এখন চায়না, চীন হলো তাদের সবচেয়ে বড় থ্রেট। তারা চিন্তা করতেছে যে চীন হয়তো সামনে সুপার পাওয়ার হয়ে যাবে, তাদের এরকম একটা চিন্তা আছে। তাহলে এখন তাদেরকে চীনকে আটকাইতে হবে, ঠিক না? এখন চীনকে যদি তারা আটকায়, চীন কিসে আগায় গেছে? ব্যবসা বাণিজ্যে। তাহলে তারা চীনকে আটকাবে আমেরিকা কি দিয়ে? আগে আটকাবে ব্যবসা বাণিজ্য দিয়ে। তবে আমেরিকা তো একটু গুন্ডা রাষ্ট্র নাকি, ও যদি ব্যবসা দিয়ে আটকাইতে পারে তাহলে গুন্ডামি করবে নাকি? বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু তাদের একটা প্ল্যান আছে। তো সেই হিসেবে আমেরিকা চাবে চীনের ব্যবসা বাণিজ্য আটকা ধরতে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি এই কথাগুলো কেন বলতেছি, এই কথাগুলো আপনি একটু মনে রাখবেন। এই কথাগুলো আপনার চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। এখন আপনি এটা বুঝবেন না, আমার আলোচনা শেষে আমি আপনাকে কথাগুলো বলবো। এই কথাগুলো একটু স্মরণে রাখবেন, কারণ এই কথাগুলো যদি আপনি না জানেন তাহলে আপনাকে নানান মানুষ বিভ্রান্ত করবে। আপনাকে বলবে এইটা সমস্যা, অমুক সমস্যা, অমুক ফেসবুক আর অমুক ইউটিউবার এমন সব আজগুবি থিওরি দিবে, আপনার মাথা গুলায় যাবে। আপনাকে আমি মূল জিনিসগুলো বলে দিচ্ছি যে বাংলাদেশ নিয়ে আমেরিকার কেন ইন্টারেস্ট, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। এই জিনিসটা আপনার অনেক কাজে লাগবে। একটু দেখাবো আমি জানি না দূর থেকে দেখা যাবে কিনা, একটু লাইটটা দিবেন কি? এইটা ধরেন বাংলাদেশের
জানেন, দেখতে পাচ্ছেন কি বাংলাদেশের মানচিত্র। এইখানে ধরেন আছে চীন, এখানে ধরেন আছে মায়ানমার, এখানে আছে বঙ্গোপসাগর। এখন এই যে চায়না, চায়না কিসে আগে গেছে? ব্যবসা বাণিজ্যে। তো ব্যবসা বাণিজ্যের লাগে কি লাগে? কলকারখানা লাগে। আর কলকারখানা চালাইতে কি লাগে? তেল গ্যাস লাগে, তেল গ্যাস। মূল হলো তেল গ্যাস লাগে। এখন এই তেল গ্যাস চায়না করে কি, এখানে দক্ষিণ চীন সাগর দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে এখানে মিডল ইস্ট থেকে তেল গ্যাস নেয়। ক্লিয়ার? এখানে একটা রাস্তা আছে, নাম হলো মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী, একদিকে হলো কি বলে ইন্দোনেশিয়া, একদিকে মালয়েশিয়া, একদিকে সিঙ্গাপুর। মালাক্কা প্রণালী দিয়ে তারা এই জাহাজ দিয়ে গ্যাস, তেল গ্যাস নিয়ে যায়। আমেরিকা করছে কি, এইখানে 4টা ঘাঁটি বানাইছে চারপাশে, যাতে ও মালাক্কা প্রণালী দিয়ে তেল গ্যাস নিতে না পারে, বা সুযোগ মতো ওর তেল গ্যাস আটকায় দিবে। তেল গ্যাস আটকায় দিলে স্যার ব্যবসা বাণিজ্য আটকায় যাবে। ক্লিয়ার? চায়নার মাথার বুদ্ধি আছে। চায়না করছে কি, সে তার এখানে যদি কলকারখানা হয়, সেখান থেকে 2টা বড় বড় পাইপলাইন টানছে, একটা তেলের পাইপলাইন, একটা গ্যাসের পাইপলাইন টেনে মায়ানমারের উপর দিয়ে সে বঙ্গোপসাগরের কাছে নিয়ে আসছে। একদম বাংলাদেশের এই যে কক্সবাজারের এই এলাকাতে, আরাকানের দিকে। এটা বুঝছেন তো? জানি না দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু এটা বুঝাইলাম আর কি আপনাদেরকে। আমেরিকা আবার চালবাজ, আমেরিকাও দুষ্টু। ও তো আমেরিকা একটা গুন্ডা টাইপের লোক, তার মাথায় আবার গুন্ডামি বুদ্ধি। সে করছে কি, এইখানে মায়ানমারের মধ্যে, যেহেতু মায়ানমারের মধ্যে দিছে, মায়ানমারের মধ্যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী আছে। বিদ্রোহী মানে বুঝেন, মানে মায়ানমারের হলো 7টা স্টেট, 7টা অঞ্চল, মোট 14টা এলাকা যদি ধরি, এর মধ্যে 10টার মধ্যেই ও গৃহযুদ্ধ লাগাই দিছে। এবং এই গৃহযুদ্ধের মধ্যে ওদেরকে বলছে, তোরা এই পাইপলাইনের মধ্যে বোমা মারবি বা ডিস্টার্ব করবি, যাতে এই তেল দিয়ে ওরা মানে তেল গ্যাস না নিতে পারে। বুঝছেন কি বিষয়টা? মানে আমেরিকা তো ডাইরেক্ট আসতে পারে না। ও করছে কি, এইখানে নিয়ে সে এখানে যে বিদ্রোহী দল আছে, গৃহযুদ্ধ উস্কাই দিতেছে মায়ানমারে। যেহেতু মায়ানমারের উপর যে তেল গ্যাস পাইপলাইন আসছে, তারা যেন তেল গ্যাস পাইপলাইনে ডিস্টার্ব করে। এইটাই হলো ফিতনা। এই ফিতনাকে কেন্দ্র করে এই যে এখানে যে আরাকান প্রদেশ আছে, রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গাদেরকে 2017 সালে বের করে দেয়। কেন? এই আরাকান প্রদেশের এখান দিয়েই তেলের পাইপলাইন, গ্যাসের পাইপলাইনগুলো আসছে। বুঝতে পারছেন? এখন আমেরিকার যেটা ইচ্ছা, সেটা হচ্ছে চায়নারে সে ঠিক মতো ব্যবসা করতে দিবে না, ব্যবসা ডিস্টার্ব করবে। আপনারা দেখেন না, বিভিন্ন ব্যবসায়ী, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীরা ডিস্টার্ব করে। তো আমেরিকা হলো একটু দুষ্টু, সে ব্যবসা দিয়েও মারে না, সে আবার বন্দুক দিয়েও মারে। এখন সে এখানে ডিস্টার্ব করা শুরু করছে। এখন চায়নার খাতে টাকা আছে, সে করে কি, বিদ্রোহীদেরকে টাকা দিয়ে চুপ করে রাখে। তো তোমরা চুপ থাকো, তোমরা এখন লাফালাফি করো না, একটু চুপ থাকো, আপনারা একটু সাইড চলে আসেন, ওই রাস্তাটা ক্লিয়ার করে দেন, মেন গেট থেকে কেউ মানুষকে একটু বসতে দেন, একটু আগায় বসেন। একটু বসেন। যেটা বলছিলাম, তো আমেরিকা এখানে একটা ফিতনা লাগিয়ে রাখছে, যেন রোহিঙ্গারা এখানে, সরি মানে ও যেন এই তেল পাইপলাইন দিয়েও তেল গ্যাস না নিতে পারে। ক্লিয়ার? এটা তো বুঝছেন আপনারা? আচ্ছা, এখন এইখানে যেহেতু গ্যাস পাইপলাইনের মূল এলাকা আছে, এটা তারা মুসলমানদের কাছে আমেরিকা রাখতে, মানে আমেরিকাও চায় না, চীনও চায় না, সব বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আসলে সব আবার এক দল। তারা চিন্তা করে যদি থাকে তাহলে বৌদ্ধদের কাছে থাকুক, মুসলমানদের কাছে যে না থাকে। এজন্য রোহিঙ্গাদের মাইরা পিটা বের করে দিচ্ছে। বুঝতে পারছেন? এখন এইখানে যদি মানে আমেরিকার হচ্ছে কি, এত দূর থেকে আসা অনেক কষ্ট, অনেক কষ্ট তার জন্য। এই জন্য আমেরিকা চাচ্ছে এইখানে একটা যদি জায়গা পায়, একটা ঘাঁটি পায়, তাহলে আমেরিকার জন্য ভালো হয় যদি এই বঙ্গোপসাগরের এই জায়গাটার মধ্যে একটা কিছু করতে পারে। বুঝতে পারছেন? এটা কিন্তু সামনের আপনার যে মানে মানে যেই ভূ রাজনৈতিক যেটা, এটা আপনার জানার দরকার যে কেন এখানে তো গন্ডগোল। অনেক কারণ আছে, তার মধ্যে একটা, যেমন ধরেন আমেরিকার এইখানে মালাক্কা প্রণালীর এখানে ঘাঁটি আছে, আর একদম এখানে ভারত মহাসাগরে এখানে একটা ব্রিটিশ একটা দ্বীপপুঞ্জ আছে, নাম হচ্ছে দিয়াগো গার্সিয়া। এখানে তার একটা বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি আছে অনেক দূরে, কিন্তু ওইটা দিয়ে সে এখানে নজরদারি করতে পারে না।
সে চাচ্ছে এখানে যদি কোনোভাবে আসা যায় তাহলে চায়নাকে সাইজ দিতে পারবে। এখন সে এখানে নানান কায়দা কানুন করে ঢুকার চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? তাহলে আমেরিকার এখানে ঢুকতে হবে, মূল হলো আমেরিকার এখানে ঢুকতে হবে। এখন হঠাৎ করে আমরা দেখতেছি যে হঠাৎ করে কয়েকদিন আগে গভর্নমেন্ট থেকেই বলল, নতুন গভর্নমেন্ট থেকে, যে আমরা এখানে করিডোর দিব। করিডোর মানে কি জানেন তো? রাস্তা। হঠাৎ করে কিসে এখানে নাকি অনেক মানুষ খাওয়া দাওয়া পাচ্ছে না, খবরে আসছে, রাস্তা দিব। তো রাস্তা কেন দিবে? পরে এটা নিয়ে দেখছেন না বাংলাদেশের মানুষ অনেক প্রতিবাদ করছে, মনে আছে আপনাদের? পরে সরকার বলছে না আমরা এটা বলি নাই, মিথ্যা কথা, এটা মানবিক করিডোর মুক্ত মুখ, পরে অস্বীকার করছে। আসলে করিডোরটা কি এটা আপনাদের একটু জানাই রাখি। করিডোরটা কি এটা একটু, এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন, এগুলো বেসিক জিনিস, আপনার সামনে কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে আমেরিকা বিদ্রোহীদেরকে যে উস্কাইলো, এই বিদ্রোহী উস্কানোর মূল কে জানেন? মূল ওদের দেশে একটা নেতা আছে, নাম হলো অং সান সুচি। সে শান্তিতে নোবেল পুরস্কার পাইছিল। অং সান সুচি মায়ানমারের এক মানে মূল যে নোবেল প্রাইজ পাইছিল, তার উপরে আমেরিকান নোবেল প্রাইজের উপর ভর করছে, এই মায়ানমারের উপরে। এই অং সান সুচি তাকে এখানে মায়ানমারের যে সামরিক সরকার, তারা তাকে গ্রেফতার করে, সম্ভবত 2021 সালে গ্রেফতার করছে, 21 সালে গ্রেফতার করে নিয়ে গেছে। তো আমেরিকা আবার করছে কি, এইখানের যতগুলা বিদ্রোহী দল আছে সবগুলোকে কেন্দ্র করে মায়ানমার একটা নতুন গভর্নমেন্ট তৈরি করছে। ওর নাম হলো মানে অং সান সুচির দলকে কেন্দ্র করে, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, NUG। এটা হচ্ছে অং সান সুচির দলকে কেন্দ্র করে যত মানে বিদ্রোহী দল আছে একটা সেন্ট্রাল একটা গভর্নমেন্ট তৈরি করছে। এটা কেন বলতেছি, তো যখন এটা তৈরি করছে 2022 সালের সময়টা মনে রাখবেন, 2022, আচ্ছা আজ থেকে 3 বছর আগে আমেরিকা, তখন বাইডেন সরকার, তখন তারা একটা আইন পাশ করে, আইনটার নাম হচ্ছে বার্মা অ্যাক্ট 2022। সেই আইনটা আমেরিকা পাশ করে এবং বলে মায়ানমারে যত বিদ্রোহ হচ্ছে সবাইকে টাকা দিবে আমেরিকা। কে দিবে? আমেরিকা টাকা দিবে। একটা আইন পাশ হয়েছে, কিন্তু এটা আপনি সার্চ দিলেই পাবেন, এটার টাকাটা দিবে আমেরিকা। তো এখন এখানে যত বিদ্রোহ হচ্ছে এদেরকে ইয়া দিতে হবে না, রসদ দিতে হবে না, সুযোগ সুবিধা দিতে হবে না, কিন্তু আমেরিকা তো এত দূর থেকে আসতে পারতেছে না। তাহলে একটা রাস্তা লাগবে তো, একটা জায়গা লাগবে তো, যেটা দিয়ে সে সহজে দিতে পারবে, বুঝতে পারতেছেন? তাহলে এটার নামই হলো করিডোর। অর্থাৎ এই জিনিসটা বাংলাদেশে এনে এই করিডোর দিয়ে এই আরাকান আর্মিকে তারা দিতে চাচ্ছে, আরাকান আর্মি বা এখানকার যত জিনিসকে দিতে চাচ্ছে, বিদ্রোহী দলকে দিতে চাচ্ছে। এইটা হচ্ছে 2022 সালেই আমেরিকান গভর্নমেন্ট একটা আইন পাস করছিল, এইটার জন্য আমেরিকানরা এখানে ত্রাণ দিতে চাচ্ছে। কেন দিতে চাচ্ছে? এই বিদ্রোহীরা তখন খাওয়া পড়া পাচ্ছে না, এরা যদি অস্ত্রপাতি পায় তাহলে এরা আরো পাইপলাইনে ডিস্টার্ব করবে, মায়ানমারে ডিস্টার্ব করবে, বুঝতে পারছেন কি বিষয়টা? এখন তারা একটা রাস্তা চাইতেছে, এই রাস্তাটার নাম কি? করিডোর। এখন আপনি বলতে পারেন করিডোর যদি ওদের রাস্তা দিয়ে আমার সমস্যা কি? আমার সমস্যাটা কি? ওরে আমি রাস্তা দিব, ওর দেশে যুদ্ধ করবে, আমার সমস্যা কি? এইখানে হইল কথা। মানে বিশ্ব শক্তিগুলো বড় বড় শক্তি, আমেরিকা আছে, তারা তথাকথিত বিশ্ব শক্তি আসলে মুসলমানরাই তথাকথিত। যদি বিশ্ব শক্তি বলি আমেরিকা, রাশিয়া বা বিভিন্ন দেশ, তাদের দেশে কখনো দেখছেন যুদ্ধ লাগে? তাদের দেশে কিন্তু কখনো যুদ্ধ হয় না। তারা করে কি, তারা যুদ্ধটা আর এক দেশের মধ্যে দুই দেশ মিলে করে, এটাকে তাদের ভাষা বলে প্রক্সি ওয়ার। ছোটবেলায় ক্লাসরুমে একজন ছাত্র উপস্থিত নাই, আর এক বন্ধু তারা ইয়েস স্যার বলতো, ওটাকে কি বলতো জানেন? প্রক্সি হাজিরা। এটা হলো প্রক্সি ওয়ার। যেমন আমেরিকার রাশিয়া যুদ্ধ লাগবে, কোন দেশের উপরে করবে? ইউক্রেনে করতেছে, একটা সময় আফগানিস্তানে করছে, এখন আমেরিকা চায়না যুদ্ধ করতেছে কোথায়? বার্মার উপরে। অর্থাৎ ওই দেশ ধ্বংস হয়ে যাক, তাদের কি কিছু আসা যায়? তাদের কাছে এটা কোনো 2 টাকার দাম আছে? তো এখন তারা চাইতেছে চায়না আমেরিকা যুদ্ধ করবে, বাংলাদেশটারে বানাবে কি? প্রক্সি ওয়ার জোন, যেখানে থেকে আমেরিকা যুদ্ধ করবে আর আমাদের এই স্বাদের বাংলাদেশটারে বানাবে প্রক্সি ওয়ার জোন, মানে যুদ্ধ এলাকা। আমেরিকা চায়নার যুদ্ধক্ষেত্র বানাবে এলাকাটাকে। তাহলে অন্য দেশগুলো যে প্রক্সি ওয়ার করছে ওরা কি ভালো আছে? কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে না? তা আমরা কেন ওদেরকে জায়গা দিব? আমরা কেন ওদেরকে জায়গা দিব বলেন তো? তাহলে এখন আপনাদের এই অনুষ্ঠানটা বলার উদ্দেশ্য তো এই যে আজকে আমরা যে কথাগুলো বুঝলাম, সব মানুষ কি এগুলো বুঝে?
মানুষ কিন্তু বুঝতেছে না। তা আমাদের আজকের মূল অনুষ্ঠান হচ্ছে মানুষকে এগুলি জানানো যে আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে, যেমন ধরেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর কাকে দিবে? বিদেশি কোম্পানিকে দিবে। অনেকে বলছে ভাই বিদেশি কোম্পানিকে দিবেন, বিদেশকে দিলে তো উন্নতি, বুঝছে না? আমাদের দেশের মানুষের একটা হীনমন্যতা আছে, এটা ব্রিটিশরা দিয়ে গেছে হীনমন্যতা ভাবে সাদা চামড়া বিদেশি মানে মনে হয় কি উন্নতি। নাউজুবিল্লাহ। বিদেশিদেরকে দিলেই একটা জিনিস, দেশি মানুষ মানে দুর্নীতি আর বিদেশি মানে উন্নতি। এটা কিন্তু দেখেন সব মানুষ, বিদেশিরা কোনো কিছু করলে ভাবে খুব ভালো খুব ভালো। তো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, যে বন্দর দিয়ে বাংলাদেশের 96% মালামাল আনা নেওয়া হয়, এটা একটু মুছে দিন তো, যেটা 96% মালামাল আনা নেওয়া হয়। আর থাক, লাগবে না, থাক এটা। এখন আপনি বলতে পারেন যে তো বিষয়টা কি, তা বিদেশিরা কি পারবে না? না, বিদেশিরা কেন পারবে না পারবে এটা আমরা একটু পরে ব্যাখ্যা করতেছি। এই ঘটনা যখন হয় তখন আপনারা জানবেন মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনি দয়া দানিয়েছেন, উনি তো সারা বাংলাদেশের সব কিছুর কিন্তু তদারকি করেন। সুবহানাল্লাহ, মামদুহ মুর্শিদ সারা বিশ্বের, বাংলাদেশের সারা কায়নাতের তদারকি করেন। তো মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি কিন্তু বিষয়গুলো নিয়ে ওখানে আমাদের গেছিল যখন কি হইতেছে না হইতেছে খবরাখবর নেওয়ার জন্য। তো আমরা দেখলাম, ওখানে গেছিলাম আমরা আমাদের আলিশান শরীফের পক্ষ থেকে, যে আসলে ওখানে কি হয়। তো আমাদের অনেকের সাথে আমরা কথা বলছি ওখানে, আসলে এই জিনিসটা কি, সমস্যাটা কি, বন্দর বিদেশিদেরকে দিলে সমস্যা কোথায়। তো ওখানে গিয়ে দেখলাম চট্টগ্রাম বন্দরটা এখন যারা পরিচালনা করতেছিল এতদিন যাবত, কোম্পানি একটা বাংলাদেশি কোম্পানির নাম ছিল সাইফ পাওয়ার টেক। এটা দুর্নীতিবাজ হইতে পারে, দেশি কোম্পানিরা কেমন হয়, খুব ভালো হয় নাকি, দুর্নীতি করে, তারপরেও তারা মোটামুটি কোম্পানিটাকে চালাচ্ছিল এবং অনেক উন্নতি করতেছিল, বন্দরটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। তো বন্দরে কি করে, কন্টেনার দেখছেন না, চারকোনা কন্টেনার, এগুলো বিদেশে আনা নেওয়া করে। তো একটা কন্টেনার যদি বিদেশে আনা নেওয়া করে তাহলে কত টাকা পায় জানেন? $90 পায়, $90। এই কথাগুলো কেন বলতেছি এটা একটু বোঝা দরকার, আমরা কত ফাঁকিব হচ্ছে আমাদেরকে। $90 পায়। তো সাইফ পাওয়ার টেক করতো কি, বাংলাদেশি কোম্পানি, তারা $45 নিজের কাছে রাখতো আর $45 বাংলাদেশকে দিত, অর্ধেক অর্ধেক। তো এখন বাংলাদেশে কিন্তু বিদেশি কোম্পানি আসতেছে, সবাই নিশ্চয় লাভ হবে। তো খবর নিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে বিদেশি কোম্পানি আসলে তারা বাংলাদেশকে দিবে $18 আর নিজেরা নিবে $72। তারা নিজেরা নিবে কত? $72 আর বাংলাদেশকে দিবে $18। বুঝতে পারছেন? এরপর আরেকটা জিনিস আছে, সেটা হলো এইসব কন্টেনারগুলো যখন কোথাও মানে ওখানে রাখে, বিদেশ থেকে আসে, তখন 4 দিন তারা ফ্রি রাখতে পারে ওই জায়গাটায়, 3 দিন বা 4 দিন, আমার ঠিক টাইমটা মনে হয় 4 দিন সম্ভবত, 4 দিন ফ্রি রাখে কন্টেনারগুলো। এরপরে তাদেরকে পেনাল্টি দিতে হয়, জরিমানা দিতে হয়। তো এই জিনিসটাকে বাংলাদেশ সরকার পাইতো, মানে আমাদের দেশ পাইতো, এখন এটা ওরা নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন আমরা ভাবতেছি মনে হয় বিদেশকে দিলে উন্নত হয়ে যাবে, কিন্তু টাকা কিন্তু সব ওরাই নিয়ে যাবে। তবে এটাও অত গুরুত্বপূর্ণ বিষয় না, আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে হঠাৎ করে এই বন্দরটা কেন বিদেশিদেরকে দেওয়া হচ্ছে, কি কারণ, রহস্যটা কি, এটা একটা রহস্য আছে, রহস্যটা বলি। সেটা হলো এটার সাথে চায়না জড়িত। বিশ্বের বিভিন্ন পণ্য উৎপাদন হয়, ছোট ছোট অনেক কম দামি উৎপন্ন হয় চায়নাতে না। এই চায়নার এই পণ্যগুলো বিভিন্ন রাস্তা দিয়ে ইউরোপ আমেরিকায় যায়। তো কয়েকটা দেশ মিলে, বিশেষ করে আমেরিকা, ভারত, ইসরায়েল আর মিডল ইস্টে কিছু মুনাফিক দেশ আছে না, আরব আমিরাত টাইপের, যারা একদম নিজেরাই ইহুদি হয়ে গেছে, এরা মিলে একটা নতুন রাস্তা বানাইতে চাইতেছে। রাস্তাটার নাম হচ্ছে আইম্যাক, IME। আপনারা এগুলো সার্চ দিলে কিন্তু সব পাবেন, অনলাইনে সার্চ দিলে পাবেন। আইম্যাক নামক একটা রাস্তা বানাতে যাচ্ছে। এই রাস্তাটা হবে হচ্ছে, এখানে তো ভারত আছে, এই ভারত দিয়ে হবে, কিন্তু এই রাস্তাটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই রাস্তাটা হবে হচ্ছে ইসরায়েলের ভিতর দিয়ে, অর্থাৎ ভারতে তো সস্তায় পণ্য হবে, এরপরে সেটা যাবে মিডল ইস্টের মাধ্যম দিয়ে, ইসরায়েলের মধ্য দিয়ে, এরপরে ইউরোপ আমেরিকায় যাবে। ইসরায়েল কেন কাজটা করতেছে, এটা একটা কারণ আছে,
আইমেক করিডোরটা কেন হচ্ছে, এটা একটা ইসরায়েল একটা কারণ আছে, সেটা হচ্ছে ইসরায়েল হচ্ছে সামনে তারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করবে, এবং ও বিশ্বের যে এই যে পণ্য আনা নেওয়ার যে রাস্তাটা, বিভিন্ন প্রণালী বা ইয়ার মতো যে রাস্তাটা, এটা তার নিজের দেশের মধ্য দিয়ে করবে। কেউ যদি তাদের কথা না শুনে রাস্তা বন্ধ করে দিবে। সারা বিশ্বের সাপ্লাই চেনের যে রাস্তাটা, এটা সে বন্ধ করে দিবে। তাহলে কেউ কি ইসরায়েলের বিরোধিতা করতে পারবে? কেউ ইসরায়েলের বিরোধিতা করতে পারবে না। আর এক্ষেত্রে ইসরায়েলকে ফান্ডিং করতেছে কে জানেন? আরব আমিরাত। মূল টাকা দিচ্ছে আরব আমিরাত। আর আরব আমিরাতের সরকারি বন্দরের একটা নাম কি জানেন? ডিপি ওয়ার্ল্ড। আর আমাদের চট্টগ্রাম বন্দরটা কে নিচ্ছে জানেন? ডিপি ওয়ার্ল্ড। এবং এখানে একটা বিরাট মাস্টার প্ল্যান নিয়ে বাংলাদেশকে ইসরায়েলের স্বার্থে ব্যবহার করার জন্য এই বন্দরটা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা সারাদিন ইসরায়েলের বিরোধিতা করি, অমুক করি তমুক করি, যে ইসরায়েল খারাপ, ইসরায়েলের বিরোধিতা করতে হবে, হামাসের সাপোর্ট নেই। আর বাংলাদেশের বন্দর যে নিয়ে যাইতেছে ইসরায়েলের সমর্থক কোম্পানি আইমেক করিডোরের অংশ হিসেবে, কারণ এখানে যতগুলো বন্দর থাকবে সবগুলো তারা নিচ্ছে, সেই জন্য বাংলাদেশটাও তারা নিবে। বাংলাদেশের উল্লেখযোগ্য বন্দর নিয়ে নিচ্ছে কেন? যেন সামনে এই চীন কেন্দ্রিক কোনো ব্যবসা না হইতে পারে। চীনরা ব্যবসা না করুক, কিন্তু মূল হচ্ছে আমাদেরকে ইসরায়েলের পেটের মধ্যে ঢুকাইতেছে, ইসরায়েলের মানে ইসরায়েলের অনুসারী বানায় ফেলাবে দুই দিনের মধ্যে বাংলাদেশকে। নাউজুবিল্লাহ। তা আমি আপনি কি এটা চাই? চাই না। সুতরাং বাংলাদেশকে কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তো এইটা আমি আসলে অনেক লম্বা আলোচনা, আমার আলোচনা শোনার খুব একটা বেশি সময়ও নাই, 15 মিনিট আছে মাত্র। তো এরকম করে অনেক বিষয়, যেমন ধরেন আপনারা দেখতেছেন যে পাহাড় নিয়ে অনেক গন্ডগোল হচ্ছে, দেখতেছেন না? পাহাড় নিয়ে অনেক মারামারি হচ্ছে। কেন হচ্ছে? কেন হচ্ছে বলুন তো? এর কিন্তু একটা কারণ আছে। এই যে এইটাকে যদি আমরা পাহাড় বলি, এইটুকু জায়গা, এখানে 3টা জাতিগোষ্ঠী বসবাস করে পাহাড়ে। অনেক জাতিগোষ্ঠী আছে, ধর্মের ক্ষেত্রে বলি মূল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। খ্রিস্টানরা হলো কুকি চীন এদিকে, বোম জাতি এটা সেটা কিছু আছে, আর হইল বৌদ্ধ উপজাতি আছে, আর হইল হিন্দুরা হইল চট্টগ্রামের দিকে। তা আপনারা দেখছেন বাংলাদেশে একটা দল আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য, সবকিছুতে ঐক্য নেয়, এখানে মুসলমানদেরকে বাদ দিল কেন? রহস্যটা কি? এটা রহস্য আছে। কিন্তু রহস্য হচ্ছে এই 3টা ধর্ম মিলায় তারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চট্টগ্রাম বিভাগ, এইটাকে তারা কাটবে, কেটে বিচ্ছিন্ন করে আলাদা করে ফেলবে। নাউজুবিল্লাহ। এটা কিন্তু অনেক আগের পরিকল্পনা তাদের করে রাখছে যে বাংলাদেশ থেকে এই অংশটা বিচ্ছিন্ন করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য আলাদা একটা তারা জায়গা করে দিবে। এখন এগুলো কিন্তু বড় বড় ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, এরকম ষড়যন্ত্র যদি হিসাব করে অনেক আছে। আপনার এই যে কয়েকদিন আগে আরাকান আর্মি বাংলাদেশের মধ্যে এই যে ফেতনা হইল, এটার পিছনে আরাকান আর্মি জড়িত। তো এরকম অনেক কিছু আপনি শেষ করতে পারবেন না। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কয়েকদিন আগে আপনার বাংলাদেশের সাথে আমেরিকার একটা চুক্তি হয়েছে, এটাকে বলা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, NDA। আপনারা জানেন গোপনীয় চুক্তি, এটা কিন্তু খবরে আসছে। বাংলাদেশের সাথে অনেক চুক্তি হচ্ছে, বাণিজ্য চুক্তি হচ্ছে। তো বাংলাদেশের একজন আমলা সে আবার চুক্তিটার কপি অনলাইনে ফাঁস করে দিছে, পরে ওই লোকের আবার চাকরি চলে গেছে। ওই চুক্তির গোপনীয় চুক্তি, তারা বলছে আমেরিকা বলছে এটা ফাঁস করা যাবে না, তো সে ফাঁস করে ফেলেছে। পরে বাংলাদেশের একজন উপদেষ্টা, সম্ভবত উপদেষ্টার নাম আমার মনে নাই, সে আবার বলছে ওইটার মধ্যে কি কি আছে। সে বলছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার দালাল গোলাম বানানোর পরিকল্পনা হচ্ছে। নাউজুবিল্লাহ। একটা দেশের স্বাধীনতাটা কি জানেন? স্বাধীনতাটা হলো আমি আমার যেখান থেকে সুবিধা, আমি যেখান থেকে কম দামে পাবো আমি সেখান থেকে কিনবো। এটা কিন্তু একটা দেশের স্বাধীনতা। কিন্তু এই চুক্তির মাধ্যমে আপনার স্বাধীনতা থাকবে না ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে। যেমন ধরেন বাংলাদেশ সেনাবাহিনী 80 থেকে 90% অস্ত্র কাদের জানেন? চীনের। সস্তায় বা এখান থেকে কিনে। এই চুক্তির মাধ্যম দিয়ে ওই কাগজটা অনলাইনে যে ছড়াইছিল, দেখছে ওখানে লেখা আছে অস্ত্র কিনতে হবে আমেরিকার থেকে, অনেক দাম আমেরিকার অস্ত্র। তারপরে এই অস্ত্রের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে। আমেরিকার অস্ত্রের মধ্যে লেখাই মানে চুক্তি থাকে আমেরিকার অস্ত্র ভারতের উপরে ব্যবহার করতে পারবে না। তো বাংলাদেশের বড় শত্রুকে 3 দিক থেকে। তা আপনি যদি আমেরিকা থেকে অস্ত্র কিনে ভারতের উপর ব্যবহার করতে না পারেন, সেই অস্ত্র কিনে লাভ কি? ওটা কি সাজায় রাখতে হবে?
সাজায় রাখার জন্য অস্ত্র? আচ্ছা, এরপরে ধরেন এটা একটা গেল, এরপরে ধরেন আরো বিষয় আছে, যেমন ধরেন ওষুধ। বাংলাদেশে সাধারণত ওষুধের প্যাটেন্টগুলা বাংলাদেশ ওটার জন্য আলাদা কোনো পে করে না। তো এই ওষুধের প্যাটেন্টগুলো কিন্তু আমেরিকা অনেকগুলো নিয়ে নিছে নিজের নামে। এই বিভিন্ন দেশে এই প্যাটেন্ট নিয়ে অনেক কিছু হয়েছে। প্যাটেন্ট মানে হলো সত্তা, মানে সত্য আর কি। তো যারা এই চুক্তিগুলোতে স্বাক্ষর করছে তাদের দেশে, আমি একবার খবর নিয়েছিলাম, আমার এক বন্ধু ছিল ওইরকম একটা দেশে, সে প্যারাসিটামল খেতে পারে না। কেন? একটা প্যারাসিটামলের দাম 50 টাকা, 100 টাকা, 50 টাকা 100 টাকা। এমনি আমাদের দেশের মানুষ গরিব, আমাদের দেশের মানুষ মানে মানে চিকিৎসা করতে পারে না। আপনার একটা প্যারাসিটামলের দাম যদি 100 টাকা হয়, একটা গ্যাস্ট্রিকের ওষুধ দাম 100 টাকা হয়, মানুষ খেতে পারবে? তারপরে মেডিকেল ইকুইপমেন্টের একটা ব্যাপার আছে, এগুলো বাংলাদেশ বিভিন্ন জায়গায়, চায়না থেকে নেয়, তুরস্ক থেকে নেয়, অনেক দেশ থেকে নেয়। এইসব চুক্তির মধ্যে লেখাই আছে এইসব সব যন্ত্রপাতি আমেরিকা থেকে নিতে হবে। পরে বাংলাদেশের মানুষ এখন ধরেন এই যে মানে করতেছে, অপারেশন করে বা হাসপাতালে যায়, হাসপাতালের খরচ 8-10 গুণ বেড়ে যাবে। পরে বাংলাদেশের মানুষ মানে চিকিৎসাই পাবে না। এগুলো কিন্তু অনেক দেশে হয়েছে, এগুলো কিন্তু আমাদের দেশের মানুষ এগুলো বুঝে না। বিভিন্ন দেশ, সমৃদ্ধ দেশকে আমেরিকারা, ইউরোপরা এভাবে করে দখল করছে। হ্যাঁ, ইউরোপ আমেরিকা বিভিন্ন সময় দখল করছে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, পৃথিবীর সবচেয়ে হীরা কোন দেশে সংরক্ষিত আছে জানেন? হীরা সিয়েরা লিওনে। পৃথিবীর সবচেয়ে হীরা পাওয়া যায় আফ্রিকান রাষ্ট্রে সিয়েরা লিওনে। আর পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্রের নাম কি বলেন তো? সিয়েরা লিওন। কেন? ওই কাফের মুশরিকরা এমন নিয়ম কানুনে ফেলাই দিছে, এমন নিয়ম কানুনে ফেলাই দিছে, ইউরোপ মানে আফ্রিকান মানুষরা ওই সারাদিন হীরা টুকায়, সারাদিন হীরা টুকায়, যেটা দেয় সে 1 প্লেট ভাত পায়। সারাদিন হীরা টুকায় দেয়, 1 প্লেট ভাত দেয়। তো বাংলাদেশে কিন্তু সব আছে, অনেক অনেক সম্পদ আছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই সম্পদ ভোগ করতে পারতেছে না। বাংলাদেশের সবকিছু নিয়ে যাইতেছে কাফের মুশরিকরা। যেমন একটা উদাহরণ দেই আমি, আপনারা জানেন যে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, বাড়তেছে না? প্রায় 1,96,000 বা 2 লাখ টাকা। 2008 সালে স্বর্ণের ভরি কত ছিল জানেন? 26,000 টাকা 2008 সালে। তো এখন হয়েছে কত? 1,96,000 টাকা। তো আমি সেদিন একটা লেখা পড়তেছিলাম, সে ক্যালকুলেশন করছে যে 2008 সালে যেই টাকাটা ছিল 137 টাকা, সেইটা এখন 1,000 টাকা। 2008 সালে যেই টাকার পরিমাণ ছিল 137 টাকা, সেইটা এখন 1,000 টাকা। এখন 1,000 টাকা মার্কেটে নিলে কোনো ভ্যালু পান, দাম পান? চা খাইতে গেলে 1,000 টাকা নোট দেওয়া খরচ হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে টাকা আছে ঠিকই, কিন্তু টাকাটা পেছন থেকে কেউ নিয়ে যাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে। আমি আপনি দেখতে পারতেছি না, যার সাথে টাকাটা কে নেয়। বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে না। আমাদের মানুষকে এত গভীরে যায়, এত গভীরে যাওয়ার টাইম আছে? যেমন ধরেন একটা উদাহরণ দেই, কয়েকদিন আগে একটা খবর আসছে, এই মানে বাংলাদেশে গ্যাস তুলে না, বাংলাদেশে গ্যাস তুলে অনেক বিদেশি দেশের মানুষ, আমাদের দেশি কোম্পানিরা গ্যাস তুলতে পারে, পেট্রো বাংলা গ্যাস তুলতে পারে, দেশি কোম্পানিকে দেয় না। সব গভর্নমেন্টই, আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক সবাই একই কাম করে, বিদেশি কোম্পানিতে গ্যাস তোলায়। তো বিদেশি কোম্পানিরে দিছে শেভরন, আমেরিকার একটা কুখ্যাত কোম্পানি, শেভরনে দিছে গ্যাস তুলতে। তো সে যে গ্যাস তুলে, সে 1 ইউনিট গ্যাস তুলতে তার খরচ হয় কত জানেন? 20 পয়সা। মানে বাংলাদেশি গ্যাস যেটা তুলে, বাংলাদেশি গ্যাস তুলে 20 পয়সা। কিন্তু তারা ঠিক মতো গ্যাস তুলে না, গ্যাস আটকায় রাখে, ভাবে গ্যাস তুললে তো আমদানি করবে না। কারণ আপনারা দেখছেন বাংলাদেশে রিসেন্টলি বাইরে থেকে তরল গ্যাস আমদানি করে, তরল গ্যাস। পিটার হাস দেখছেন না? পিটার হাসের কোম্পানি অক্সিডেন্টাল, তারা আমদানি করে নিয়ে আসে, এই সমুদ্র দিয়ে তরল গ্যাস নিয়ে আসতেছে জাহাজে করে। 1 ইউনিটের দাম কত জানেন? 22 টাকা। বিদেশ থেকে 1 ইউনিট গ্যাস আনে 22 টাকা, আর আমার দেশের মাটির নিচ থেকে গ্যাস তুললে কত? 20 পয়সা। কত গুণ হলো? হ্যাঁ, 100 গুণের বেশি দাম দিতেছি আমরা। এই টাকাগুলো, বাংলাদেশি টাকাগুলো নিয়ে যাচ্ছে। এখন বলতে পারেন ওরা টাকা নিয়ে কি করে? কি করে জানেন?
এই যে ইউরোপ আমেরিকা যে আমাদের থেকে টাকা নিয়ে কি করে, এই যে ইয়াতে গাজায় মুসলমান মারতেছে, কে টাকা দেয়? আমেরিকা টাকা দিচ্ছে। গাজায় টাকা দেয় আমেরিকা, তাহলে ওদের টাকা লাগে না? ওরা এত টাকা খরচ করে, এত দেশে এত শয়তানি করে, এত মানুষ শহীদ করতেছে, টাকা কোথায় পাওয়া যায়? এই টাকা তো যে আমাদের মুসলমান দেশ থেকে বিভিন্নভাবে চুষে চুষে নিচ্ছে। বাংলাদেশের মানুষ কোক খায় না কেন? কোক ইসরায়েলি কোম্পানি, ঠিক আছে, ইসরায়েলি কোম্পানি কোক খায় না, কিন্তু কোককে ডাইরেক্ট গাজাবাসীর উপরে বোমা হামলা করতেছে বা খরচ করতেছে এমন কিন্তু দলিল খুব একটা পাওয়া যায় না। কিন্তু রিসেন্টলি জাতিসংঘ একটা দলিল পেশ করছে যে বর্তমানে গাজাতে যে বোমা হামলা হচ্ছে, মুসলমানকে শহীদ করা হচ্ছে, এখানে যে কয়টা কোম্পানি